আমাদের আজকের উপস্থাপনা বা আলোচনা যাই বলি, এটা অ্যাকচুয়ালি একটা কন্টিনিউয়েশন। কিছুদিন আগে এর প্রিকুয়েল ধরনের একটা সেশন আমরা করেছিলাম। আহ, সেখানে আমরা স্বামীজির কিছু শিক্ষা ভাবনার আহ, সংজ্ঞা নিয়ে কথা বলেছিলাম। মোটামুটি চারটে সংজ্ঞায় আমরা নিজেদেরকে বেঁধে রেখেছি, যার মধ্যে প্রথম সংজ্ঞাটার একটা আলোচনা আমরা এর আগের সেশনে করার চেষ্টা করেছিলাম। একটু আমরা যদি রিক্যাপ করে নিই আমাদের আহ, আলোচনাটাকে, তাহলে আমরা দেখব যে আমরা বলছিলাম স্বামীজির কথা মতো যে স্বামীজির এডুকেশনের সংজ্ঞা আমাদের চারটে লক্ষ্যে নিয়ে যেতে পারে। দেয়ার ক্যান বি ফোর গোলস। দ্য ইনারমোস্ট গোল is affirming my infinite possibilities. That is the core of everything. Unless I do that, unless we do that, there is no point thriving for the next few goals. So, once this affirmation of infinite possibility is done, when this goal is, if not achieved, then at least realized, then at least কি বলবো, অন্তত তার একটা ধারণা পাওয়া গেছে, তার সেখানে কিভাবে পৌঁছতে হবে সেই পথটা আমরা মোটামুটি আন্দাজ করতে পেরেছি। তারপরে আমাদের দ্বিতীয় গোলটা আসে, যেটা দিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব, যেটা হলো বিল্ড মাই ক্যারেক্টার অ্যান্ড পার্সোনালিটি। স্বামীজি তো বারবার ম্যান মেকিং এডুকেশনের কথা বলতেন। এই ম্যান মেকিং এডুকেশনের গোড়ার কথাই হচ্ছে ব্যক্তিত্বের এবং চরিত্রের বিকাশ। এটুকুকে সরিয়ে রাখলে তার বাইরে যে এডুকেশন, অর্থাৎ পাঠ্যক্রম ভিত্তিক প্রাতিষ্ঠানিক যে এডুকেশন, সেটা খুব ইতর বিশেষ হয় না। যদি আমরা একটা দেশ থেকে আরেকটা দেশে যাই, এক ধরনের সমাজ থেকে আরেক ধরনের সমাজে যাই, একটা ডিসিপ্লিন থেকে আরেকটা ডিসিপ্লিনে যাই, খুব বিরাট কিছু চেঞ্জ হয় না। কিন্তু চেঞ্জটা এই জায়গায় নিহিত থাকে যে আমরা এই পাঠ্যক্রম ভিত্তিক শিক্ষা গ্রহণের পাশাপাশি আমরা নিজেদেরকে নিজেরা ব্যক্তিত্ব এবং চরিত্র বিষয়ে সুশিক্ষিত করে তুলছি কিনা, এবং নিজেদের ব্যক্তিত্ব এবং চরিত্র গড়ে তুলছি কিনা। এই কয়েকটা কথা বলে আমাদের আজকের সেকেন্ড ডেফিনেশন অফ এডুকেশনটা আরেকবার আমরা দেখে নেব কি ছিল, তারপর সেইটা ধরে আমরা এগোনো শুরু করব। সেকেন্ড ডেফিনেশন অফ এডুকেশন আমরা এরকম পেয়েছিলাম, একেবারে স্বামীজির কথা: দ্য এডুকেশন which does not help the common mass of people to equip themselves for struggle of life, which does not bring out strength of character, a spirit of philanthropy, and the courage of a lion, is it worth the name? সংজ্ঞায়িত করছেন শিক্ষাকে, কিন্তু করছেন কিভাবে? প্রশ্নের ভিত্তিতে। কিছু কন্ডিশন হাইলাইট করে তিনি বলছেন যে আমাদের শিক্ষার মধ্য দিয়ে এই কন্ডিশনগুলো যদি ফুলফিলড না হয়, তাহলে কি তাকে আদৌ শিক্ষা বলা চলে? এই সংজ্ঞা থেকে খুব সহজেই আমরা যে গোলটার দিকে এগোতে পারি, যে লক্ষ্যের দিকে এগোতে পারি, সেটা হচ্ছে দিস টাইপ অফ এডুকেশন ফোকাসেস অন বিল্ডিং আওয়ার ক্যারেক্টার অ্যান্ড পার্সোনালিটি। আগের দিনের মতোই আমরা আমাদের আলোচনাকে কয়েকটা একেবারে রিয়েল লাইফ প্র্যাকটিসে বেঁধে নেব, এবং সেই প্রত্যেকটা রিয়েল লাইফ প্র্যাকটিস আমাদেরকে ঠিক দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিনা, বা আমরা সেই চর্চার পথে সঠিকভাবে নিযুক্ত থাকতে পারছি কিনা, সেগুলো যাচাই করে নেওয়ার জন্য আমরা কয়েকটা প্রশ্ন, বা যেগুলোকে আমরা থিঙ্ক ট্রিগার্স বলি, সেই থিঙ্ক ট্রিগার
আমরা আলোচনা করব। যে যে রিয়েল লাইফ প্র্যাকটিসগুলোর ওপর আমরা জোর দিতে পারি এই বিশেষ সংজ্ঞার থেকে সেগুলোকে উদ্ধার করে, তার প্রথমটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ কারেজ অ্যান্ড ইন্টিগ্রিটি। যখন স্বামীজি বনের বেদান্তকে ঘরে আনার কথা বলছেন, তখন বারবার বলছেন যে বেদান্তের যে বাণীগুলো আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন, তার মধ্যে সর্বোত্তম বাণীটি হচ্ছে অভি, অর্থাৎ নির্ভয় হওয়া। সেই কারেজের কথা যেটা স্বামীজি বলছেন যে বেদান্ত ইজ নট আ রিলিজিয়ন অফ ফিয়ার, ইট ইজ নট আ গড ফিয়ারিং রিলিজিয়ন, রাদার ইটস দ্য রিলিজিয়ন অফ অ্যাবসলিউট লাভ। এবং সেই ভালোবাসা আসে কোত্থেকে? সাহস থেকে। কাজে একদিকে কারেজ এবং অন্যদিকে ইন্টিগ্রিটি, একটা প্র্যাকটিস আমরা রিয়েল লাইফে ব্যবহারিক স্তরে চর্চা করে দেখতে পারি, যে এই চর্চাটা আমাদের ওই সেকেন্ড ডেফিনেশন থেকে বার করে আনা যে গোলটা, দ্যাট ইজ টু বিল্ড মাই পার্সোনালিটি অ্যান্ড ক্যারেক্টার, সেদিকে নিয়ে যায় কিনা। দ্য সেকেন্ড প্র্যাকটিস ইজ লার্নিং টু ডিল পজিটিভলি উইথ ফেলিয়ার। ফেলিয়ার ইজ সাচ এ থিং which has happened, is happening, and will happen to all of us, irrespective of our social position, irrespective of our financial stability, irrespective of our religion, caste, whatever, nationality. Failure will come, এবং সেই ফেলিয়ারের সাথে কিভাবে আমরা যুঝছি, কিভাবে আমরা ডিল করছি, whether we are dealing with this failure positively or otherwise, সেটার উপর দাঁড়িয়ে থাকবে আমাদের ওই একই দিকে পার্সোনালিটি এবং ক্যারেক্টারের যে ডেভেলপমেন্ট, সেদিকে এগিয়ে যাওয়ার পথ। The third practice is expanding oneself to include others in our thinking. নিজেকে নিয়ে ভাবতে আমরা সকলেই অভ্যস্ত কম বেশি। আমরা দিনের 95% of the time, if not 100, আমরা নিজেদেরকে নিয়েই ভাবছি। এইখান থেকে নিজেদেরকে ভাবনার মধ্যে রাখা তো ভালো কথা, সেটা প্রয়োজন, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে আমার বাইরে যে একটা বৃহত্তর জগৎ আমার জন্য অপেক্ষা করছে, বা যে জগতের অংশ আমি, যে জগতের অঙ্গ আমি, সেই জগতের কাউকে না কাউকে আমি কি আমার ভাবনায় রাখছি, আমি কি ইনক্লুসিভ হচ্ছি তাদের প্রতি। দ্য থার্ড প্র্যাকটিস। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ টেকিং অন রেসপন্সিবিলিটিস অ্যান্ড কিপিং কমিটমেন্টস। প্রত্যেকটা প্র্যাকটিসের মধ্যেই যেটা নিহিত, যেটা আমরা এর পরে প্রশ্নগুলোর মধ্যে দিয়ে আস্তে আস্তে বার করে আনবো, প্রত্যেকটার মধ্যে নিহিত আছে আমাদের নিজেদের মধ্যে ব্যক্তিত্বের এবং চরিত্রের দাঢ় তৈরি হচ্ছে কিনা, বিকাশ ঘটছে কিনা। আমরা কি দায়িত্ব নিতে সক্ষম, না দায়িত্ব নেওয়ার মুহূর্তে পিছিয়ে আসি? আমরা কি কমিট করতে আগ্রহী, নাকি কমিটমেন্টের নামে আমরা ভয় পাই? এই প্রতিটা প্রশ্ন ইন সাম ওয়ে অর দ্য আদার থ্রোজ লাইট আপন আওয়ার ক্যারেক্টার। একজন মানুষ, সে আমাকে অনেক গাল ভরা কথা বলল, কিন্তু তারপর যখন আমি সত্যি সত্যি তার কাছ থেকে একটা কিছু প্রতিজ্ঞা চাইলাম, একটা সাহায্য চাইলাম, সে হঠাৎ বলল যে না, আমি বলেছি বটে, কিন্তু এটা আমার পক্ষে এই মুহূর্তে করা তো একটুখানি কঠিন ব্যাপার। তাহলে আমার কি হবে? আমার সেই মানুষটি সম্বন্ধে একটা কিন্তু পার্মানেন্ট ধারণা তৈরি হয়ে যাবে, যে এই মানুষটি বলেন বটে অনেক কথা, কিন্তু কাজের বেলায় তাকে আমি কতটা পাশে পাবো, এ নিয়ে ভবিষ্যতেও প্রশ্নচিহ্ন থাকবে। তাই এই প্রতিটা প্র্যাকটিস আলাদা আলাদা ভাবে এবং কালেকটিভলি আমাদেরকে সেই গোলের দিকে এগিয়ে নিয়ে যায় কিনা, আমরা সেইটা এবার আস্তে আস্তে দেখব।
প্রত্যেকটা প্র্যাকটিসের পেছনে আমরা ওই কয়েকটা থিঙ্ক ট্রিগার্স বা কয়েকটা প্রশ্ন ব্যবহার করব, কিছু সিচুয়েশন, কিছু কন্ডিশন আমরা একটু কল্পনা করার চেষ্টা করব নিজেদেরকে সেই সেই সিচুয়েশনে। এবং এটা অনেকটা ওই সেলফ অ্যাসেসমেন্ট, একটা সার্ভের মতো বুঝে নেওয়া যে আমরা এই নির্দিষ্ট পথগুলোয় কতটা এগিয়েছি, থমকে আছি কিনা, পিছিয়ে পড়েছি কিনা, বা এই পথগুলোর উপস্থিতি সম্বন্ধে, অস্তিত্ব সম্বন্ধে আমরা আদৌ ওয়াকিবহাল কিনা, এই নিয়ে আমরা কিছুটা আইডিয়া পাবো বলে আমার মনে হয়। এবার আমি চলে যাই আমাদের প্রথম প্র্যাকটিসে। Triggers for our first practice, that is development of courage and integrity. প্রথম যে ট্রিগার, অর্থাৎ প্রথম যে প্রশ্নটা আমি নিজে নিজেকে করতে পারি, সেটা হচ্ছে, ক্যান আই এমব্রেস ফিজিক্যাল চ্যালেঞ্জেস উইথ কারেজ? অবস্ট্যাকল বিভিন্ন ভাবে আসে। তার সবচেয়ে গ্রস যে ফর্মটা, সবচেয়ে বেসিক গ্রাউন্ড রিয়েলিটির যে ফর্মটা, সেটা হচ্ছে ফিজিক্যাল চ্যালেঞ্জ। সেটাকে কি আমি সাহসের সঙ্গে তার মোকাবিলা করছি, তার সম্মুখীন হচ্ছি? ইউটিউবে একটা ভিডিও প্রায় পাওয়া যায়, একজন অ্যাথলিট অলিম্পিকে দৌড়চ্ছেন, দৌড়তে দৌড়তে হয়তো 400 মিটারের রেস, তিনি বেশ সামনের দিকে ছিলেন, কিন্তু হঠাৎ ওই 250-300 মিটারের মার্কে তার হ্যামস্ট্রিং এ চোট লাগে, হ্যামস্ট্রিংটা ছিঁড়ে যায় এবং একেবারে যন্ত্রণায় কাতর হয়ে ওই ট্র্যাকের ওপর সেই অ্যাথলিট বসে পড়েন। কি সাংঘাতিক একটা চ্যালেঞ্জ, কি সাংঘাতিক একটা অবস্ট্রাকশন আমরা ভেবে দেখি। হি ওয়াজ গোয়িং টু উইন দ্য রেস, হি ওয়াজ ফার অ্যাহেড of his fellow runners. But all of a sudden, the world around him shatters completely because he has injured himself. এই ভিডিওটা যদি শেষ অবধি আমরা দেখি, আমরা দেখব সেই অ্যাথলিট কিন্তু নিজেকে আবার অনেক কষ্টের সত্ত্বেও তিনি নিজেকে নিজের পায়ে আবার দাঁড় করাচ্ছেন। হি নোজ ভেরি ওয়েল যে এখান থেকে রেস জেতা আর সম্ভব না, আর কতটুকুই বা পথ বাকি ছিল, 150 মিটার বাকি ছিল। সেই 150 মিটার অলরেডি হয়তো যার জেতার সে জিতে ফিনিশিং লাইনে পৌঁছে গেছে। কিন্তু আমাদের এই অ্যাথলিট তা সত্ত্বেও সে নিজেকে নিজের পায়ে দাঁড় করাচ্ছে এবং তার সেই দীর্ঘ শরীরটাকে টেনে হিচড়ে সে নিয়ে যাচ্ছে ওই ফিনিশিং লাইন অবধি। কারণ প্রথম যখন রেসটা শুরু হয়েছিল, হি ওয়াজ হিয়ার টু কম্পিট, হি ওয়াজ হিয়ার টু উইন। রেসটা যখন শেষ হবে, তার মধ্যে এই একটা সাংঘাতিক সাহস এবং সাংঘাতিক ইন্টিগ্রিটি আছে যে আমি যেন কম্পিটিশনের মধ্যে থেকে শেষ করি, আমি যেন মাঝপথে বেরিয়ে না যাই। ইট ইজ ইমমেটেরিয়াল ওয়েদার আই উইন অর আই লুজ, বাট আই মাস্ট ফিনিশ ইন লাইন। আমি কি ফিজিক্যাল চ্যালেঞ্জকে এমব্রেস করতে পারছি? আমি কি তাতে কাতর হয়ে সমস্ত পরীক্ষা থেকে নিজেকে উইথড্র করে নিচ্ছি, নাকি আমি ফলের ওপর ততটা জোর না দিয়ে গ্রেসফুলি উইথ ডিগনিটি আমি খেলাটা শেষ করতে চাইছি, আমি কম্পিটিশনটা শেষ করতে চাইছি? এই প্রশ্নগুলো যদিও একজন অ্যাথলিটের জীবনের মধ্যে দিয়ে আমরা দেখলাম বা আলোচনা করলাম, এই প্রশ্নগুলো আসলে নিজেকেই নিজে করা। The second trigger goes like this: do I have the courage and tenacity to take on intellectual problems? যারা আমরা সারস্বত চর্চা, বিদ্যা চর্চায় নিয়োজিত, আমাদের প্রত্যেকের জীবনে এই চর্চার যে জীবন, সেই জীবনে বারংবার
বাধা হিসেবে আসে এরকম এক একটা মুহূর্ত, এরকম এক একটা সময়, শুধু মুহূর্ত বললে ভুল বলা হবে, এটা একটা দীর্ঘ সময় হতে পারে আমাদের অনেকের ক্ষেত্রে, যখন আমার ভাবনা চিন্তাটা নিয়ে, আমার পড়াশোনাটা নিয়ে আমি কোনো দিকেই যেন এগোতে পারছি না, একেবারে একটা স্থবিরতায় পৌঁছে গেছি। এবং সেখান থেকে আমার বারবার মনে হচ্ছে যে আমার পক্ষে কি এই ভাবনায় আর এগোনো সম্ভব? আমার মধ্যে আমি বারবার নিজেকে প্রশ্ন করছি, সেই টেনাসিটি আছে, আমি নিয়ে যেতে পারবো নিজেকে টেনে এই ইন্টেলেকচুয়াল ব্লক যেটা, ইন্টেলেকচুয়াল অ্যাডভার্সিটি যেটা, সেটার ওই পারে? আমি কি পজিটিভলি স্ট্রাগল করতে পারবো? ডু আই হ্যাভ দ্য রেজিলিয়েন্স? আমার মধ্যে সেই আহ, জোর আছে নিজেকে ধরে রাখার, যে আমি যতই ডিফিকাল্ট সিচুয়েশন হোক না কেন আমি আনফেজড থাকতে পারবো? যদি থাকে, that throws some good light on my mental and intellectual courage. The courage is not only there to be shown physically, but also mentally, also intellectually. বিখ্যাত আমাদের বাংলার গর্ব আচার্য জগদীশচন্দ্র বোসের কথা আমরা মনে করতে পারি। আচার্য জগদীশচন্দ্র বোস যে সময় তার বিজ্ঞান চর্চা, তার গবেষণার কাজ শুরু করেছিলেন, তখন সায়েন্টিফিক কমিউনিটি বলতে পাশ্চাত্যকেই মূলত কিন্তু বোঝানো হতো। প্রাচ্যের মেরুদণ্ড তখন পাশ্চাত্যের এই ইম্পেরিয়াল প্রজেক্ট এমনভাবে ভেঙে দিয়েছে যে প্রাচ্যে বিজ্ঞানের কোনো চর্চা ছিল, এটাই মানুষের মন থেকে প্রায় একরকম উঠে যেতে বসেছে। এরকম একটা পরিস্থিতিতে এইচএসি বোস তার কাজ শুরু করছেন, অ্যান্ড বিইং অ্যান ইন্ডিয়ান সায়েন্টিস্ট he had to face a lot of trouble. তিনি যে কাজ করছেন সেই কাজের জন্য ফান্ডিং এর কথা বলি, প্রপার ল্যাবরেটরি ইকুইপমেন্টের কথা বলি, তার আর্গুমেন্ট শোনার লোক কোথায়, তার এভিডেন্স গুলো দেখার লোক কোথায়, কে তাকে বিশ্বাস করবে? বিইং অ্যান ইন্ডিয়ান, পাশ্চাত্যে এই ধারণা ছিল ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ মিস্ট্রি অ্যান্ড ম্যাজিক, ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ ব্ল্যাক ম্যাজিক। ইন্ডিয়া কেবল ওই জাদুবিদ্যা দেখানোয় পারদর্শী, সেখানে র্যাশনালিটির চর্চা হয় না। সো আনফর্চুনেট যে তারা এরকম ভাবনা ভাবলো, এবং আমাদের তরফ থেকেও দীর্ঘ সময় অবধি এর অ্যাজ কোনো প্রতিবাদ হয়নি। কিন্তু এজেসি বোস ক্রমশ তার কাজ নিয়ে ভারত ছাড়িয়ে পাশ্চাত্যে গেলেন, পাশ্চাত্যের কিছু কিছু বিজ্ঞানীর কাছে তার কাজ, তার গবেষণা, তার আর্গুমেন্ট, এভিডেন্স ইত্যাদি নিয়ে পৌঁছলেন, তারা কনভিন্সড হলেন। আস্তে আস্তে জগদীশ বসুর ল্যাবরেটরি রিসার্চের ইকুইপমেন্টস আসা শুরু হলো, তার কাজ আবার যেন একটা বদ্ধ জলাশয় হঠাৎ করে নদীর মধ্যে গিয়ে পড়লো, একটা গতি এলো, এবং শেষ অবধি তিনি কি করেছেন আজ আমাদের কারুর অজানা নয়। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমরা সব সময় এই ধরনের মানুষদের চিনি তাদের সাকসেসটা দিয়ে। তারা সফল হয়ে গেলে সেই সাফল্যের পেছনে যে তাদের একটা দীর্ঘ দীর্ঘ স্ট্রাগল ছিল, কষ্ট ছিল, সেই কষ্টটা আমরা খুব সহজে ওভারলুক করে যাই। অথচ ওই কষ্টের মধ্যেই লুকিয়ে আছে তার সাফল্যের চাবিকাঠি। এটা একটা সিভিয়ার ইন্টেলেকচুয়াল প্রবলেম, যেটার কথা বললাম। একটা কাজ নিয়ে আমি কতদিন টেনে যাব উইথ অল দ্য অ্যাডভার্সিটিজ অ্যারাউন্ড মি। একটা হালের উদাহরণ দিই। আমি খেলাধুলোর মধ্যে ক্রিকেট খুব মন দিয়ে ফলো করি, আগে আরো ফলো করতাম, এখন তুলনামূলকভাবে কম। এবং আমার এখন, আমি প্রায়ই আমার ছাত্রছাত্রীদের বলি যে আমার প্রথম ইংরেজি শেখা কিন্তু সেই ছোটবেলায় স্কুলে লার্নিং ইংলিশ বই পড়ে নয়, কোনো র্যাপিড রিডার থেকে নয়। আমার প্রথম ইংরেজি শেখা কমেন্টেটরদের শুনে, এবং কমেন্টেটরদের খুব মন দিয়ে ফলো করতাম, এবং আজকেও যাদের কমেন্ট্রি খুব ভাল লাগে
তাদের মধ্যে আমাদের ভারতীয় একজন আছেন হর্ষ ভোগলে, আমরা অনেকেই হয়তো তার নামের সাথে পরিচিত। তিনি ক্রিকেটার অ্যাজ সাচ নন, কিন্তু ক্রিকেট অ্যানালিস্ট, সাংঘাতিক সুন্দরভাবে ক্রিকেটকে অ্যানালাইজ করেন, জীবনের সাথে খেলার একটা অদ্ভুত যোগ টানতে পারেন তিনি। হর্ষ ভোগলের একটা লেকচার আমার মনে আছে, আইআইএম এ দিয়েছিলেন। সেখানে হর্ষ ভোগলে বলছেন যে আমরা এখন তো সবসময় আমাদের একটা তাড়াহুড়ো করার যুগ, যে কারণে টি-20 এত জনপ্রিয়, টেস্ট ক্রিকেট আস্তে আস্তে হারিয়ে যাওয়ার মুখে। হর্ষ ভোগলে বলছেন এখন তাড়াহুড়োর যুগে কেউ প্রথম থেকে শেষ অবধি আমরা এরকম হয়তো পাবোই না, ইয়াং জেনারেশনের মধ্যে বিশেষত, যারা সকাল 9টায় শুরু হওয়া বল 1 থেকে বিকেল 5টায় লাস্ট বল অবধি 90 ওভার বসে বসে টেস্ট ম্যাচ দেখেছে। আমরা এখন কি করি, সন্ধেবেলা ফিরে এসে হাইলাইট দেখে নিই। একটা সারা দিনের খেলাকে আমরা 20 মিনিট 15 মিনিটের হাইলাইটে পেয়ে যাই। সেখানে হর্ষ ভোগলে বলছেন যে হাইলাইট ইজ অল গুড, সেখানে কে কটা 4 মেরেছে, কে কটা 6 মেরেছে, দ্য এক্সাইটিং মোমেন্টস অফ দ্য গেম অফ দ্য ডে দেখানো হচ্ছে। বাট দ্য রিয়েল বিউটি অফ টেস্ট ক্রিকেট লাইজ ইন দ্য আওয়ার্স, যেই যেই সময়গুলো কিচ্ছু হচ্ছিল না, ব্যাটসম্যান রান পাচ্ছিলেন না, বোলার উইকেট পাচ্ছিলেন না, একটা প্রচন্ড বোরিং ফেজ অফ দ্য গেম আমাদের ভাষায় দেখতে গেলে। কিন্তু ওই সময়টায় সেই ব্যাটসম্যান এবং সেই বোলার কেউ নিজের জমি 1 ইঞ্চি ছাড়েননি। একজন লড়ে গেছেন রান পাওয়ার জন্য, আর একজন লড়ে গেছেন উইকেট নেওয়ার জন্য, এবং দিনের শেষে কারুর একটা জয় হয়েছে। সেই জয়টা আমরা হাইলাইটে দেখছি। কিন্তু তার পেছনের এই যে টেনাসিটি, যে কথাটা এই সেকেন্ড ট্রিগারে ব্যবহার করলাম, সেইটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। The third trigger is, do I have the courage to do what is right despite being pressurized? অর্থাৎ দেখা যাক, প্রথমে কথা হচ্ছিল ফিজিক্যাল চ্যালেঞ্জ নিয়ে, তারপরে কথা হলো ইন্টেলেকচুয়াল প্রবলেম নিয়ে, এইবার আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মরাল চ্যালেঞ্জ, মরাল প্রেশার, দ্য টাফেস্ট অফ অল। ইউ ক্যান বি ফিজিক্যালি ভেরি ফিট, ইউ ক্যান বি ইন্টেলেকচুয়ালি ভেরি স্ট্রং, বাট you can still fail morally. And if you fail morally, you fail in everything, almost everything. একদম রিয়েল লাইফ উদাহরণে আমরা চলে আসি। একজনের কথা পড়েছিলাম, তিনি কেরালার একটা ডিস্ট্রিক্টে কালেক্টর হিসেবে কাজ করতেন। রাজু নারায়ণ স্বামী তার নাম। তার কাজের মধ্যে পড়তো যে এই যে আহ, বিভিন্ন ইললিগাল কনস্ট্রাকশন প্রত্যেকটা রাজ্যেই ডিস্ট্রিক্টেই হয়ে চলে, আহ, বা অনৈতিকভাবে সরকারি জমি অধিগ্রহণ করে রাখা, এইগুলোকে ক্লিয়ার করার কাজ তার ছিল। এগুলোর একটা হাল হকিকত জানা, সময় সময় সেগুলোকে সরানো, ইত্যাদি। এই যে রাজু নারায়ণ স্বামী, তার ফাদার ইন ল, শ্বশুর মশাই, তিনি আবার এই একটা নেক্সাসে যুক্ত ছিলেন, এবং তিনি তার সান ইন লয়ের অর্থাৎ রাজু নারায়ণ স্বামীর পজিশনটাকে কাজে লাগিয়ে কিছু ল্যান্ড অকুপাই করতে চেয়েছিলেন। অ্যান্ড হোয়াট ডু উই সি, দেয়ার ইজ এ রিটেন হিস্ট্রি অফ দিস, দ্যাট নারায়ণ স্বামী called the police and antagonized his family. তার কাজের প্রতি তার ডেডিকেশন, তার সততা, তার সাহস কোন জায়গায় থাকলে নিজের ফ্যামিলি সেফটি, নিজের ফ্যামিলির একটা অ্যাপারেন্টলি পিসফুল কন্ডিশনকে স্যাক্রিফাইস করে তিনি তার নিজের ফাদার ইন ল এর বিরুদ্ধে গিয়ে একটা স্টেপ নিতে পারেন। দিস ইজ হোয়াট উই কল আওয়ার মরাল কারেজ। মেনি অফ আস মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ অশোক খেমকা। অশোক খেমকা একটা অদ্ভুত কারণে পপুলার, যদি গুগল করা যায় দেখা যাবে অশোক খেমকা ইজ দ্য মোস্ট ট্রান্সফার্ড আইএএস অফিসার। তার গোটা কেরিয়ারে তিনি
আনঅফিসিয়ালি বলা হয় তিনি 57 বার ট্রান্সফার্ড হয়েছিলেন। ইট ইজ আনইমাজিনেবল। 57 বার একটা কেরিয়ারে ট্রান্সফার হওয়া মানে বেসিক্যালি কিছু কিছু জায়গায় কয়েক মাসের সেটেলমেন্ট। কোথাও সেটেলড হতে পারছেন না ভদ্রলোক। কেন পারছেন না? বিকজ অফ হিজ ফিয়ার্স মরাল ইন্টিগ্রিটি। তিনি যেখানেই যাচ্ছেন তার কাজের সঙ্গে তিনি এমন সৎ, being a public servant, he is so morally upright that he is causing problem to many powerful personalities, and therefore he is being transferred from one place to another. When we come to the second practice, which is learning to deal positively with failure, প্রথমেই যে প্রশ্নটা আমরা নিজেদের করতে পারি, ক্যান আই ডাইজেস্ট ফেলিয়ার ইমোশনালি? ফেলিয়ার এরকম, যেটা একটু আগেই বলছিলাম, ইট উইল কাম, ইট হ্যাজ কাম, অ্যান্ড অলমোস্ট এভরি ডে উই আর ইন সাম কাইন্ড অফ ফেলিয়ার। এবার এই যে ফেলিয়ার, লস, এটার দুটো দিক আছে। একদিকটা এরকম যে আমাদেরকে একটা সাংঘাতিক লুপের মধ্যে ফেলে দিতে পারে ফেলিয়ার। ইট ক্যান প্লেস আস ইন আন্ডার ট্রিমেন্ডাস সেলফ পিটি, রিমোর্স। আমার কিচ্ছু হবে না, এতবার চেষ্টা করছি হলো না, যখন আর হবে না, আমার ভাগ্য আমার সঙ্গ দিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর দ্বিতীয়টা কি? ইট মে বি টার্নড ইন্টু আ পজিটিভ ফোর্স টু মুভ ফরওয়ার্ড। অসংখ্য উদাহরণ আমাদের চারদিকে। গত সেশনে আমরা এরকম বেশ কিছু উদাহরণ দিয়েছিলাম, তো সেই উদাহরণের মধ্যে থেকেও কিছু আমরা মনে করতে পারি। তার বাইরেও আমরা দেখতে পারি ক্রিস্টোফার রিভ, বিখ্যাত অভিনেতা, যিনি সুপারম্যানের রোলে অভিনয় করেছিলেন। 1995-এ তার অ্যাক্সিডেন্ট হয় এবং প্যারালাইজড হয়ে যান। এবং পরে রিভ বলছেন যে ওই সময়টা কিভাবে কেটেছিল তার, যে সকালে উঠতাম, প্রথম 20 মিনিট আমার সময় লাগতো কাঁদার জন্য, আমি কাঁদতাম প্রথম 20 মিনিট। যিনি স্ক্রিনে সুপারম্যান, সেভিং হিউম্যানিটি ফ্রম অল কাইন্ড অফ ডিরেঞ্জমেন্টস, he is crying in his paralyzed condition, in his paralyzed state for first 20 minutes of the morning. To wake up and see myself in this state, তিনি বলছেন যে অসহ্য সেই জীবন। কিন্তু তারপর কি হচ্ছে আমরা দেখছি, তার 3 বছরের মধ্যেই 1998 ক্রিস্টোফার রিভ একটা সংস্থা তৈরি করছেন, তার নাম দিচ্ছেন ক্রিস্টোফার রিভ প্যারালিসিস ফাউন্ডেশন। তিনি প্যারালিসিসের ট্রিটমেন্টের জন্য ফান্ড কালেক্ট করছেন পৃথিবীব্যাপী যেভাবে সম্ভব। নিজে হুইল চেয়ারে মুভ করে, যেখানে মুভ করতে পারছেন না তার সংস্থার মানুষদের দিয়ে প্যারালিসিস রিলেটেড অ্যাওয়ারনেস, তার ট্রিটমেন্ট রিলেটেড অ্যাওয়ারনেস, শুধু নিজের সংস্থার জন্য না, এরকম বহু সংস্থা যারা প্যারালাইজড মানুষদের নিয়ে তাদের সেবা শুশ্রূষা করছেন, সেই কাজে রিভ নিজেকে যুক্ত করছেন। সো হি ইজ ডিলিং উইথ হিজ ফেলিয়ার। এটা তো একটা ফেলিয়ার, ইমেন্স ফেলিয়ার। In his prime career, he is paralyzed and he cannot do anything. আমরা যে কেউ নিজেকে ফেলিয়ার হিসেবে তখন কনসিডার করতে শুরু করবো, বাট হাউ আর উই ডাইজেস্টিং দ্যাট ইমোশনালি? তিনি কিন্তু সেলফ পিটির পথ বেছে নিচ্ছেন না, তিনি কিন্তু রিমোর্সের পথ বেছে নিচ্ছেন না। তিনি যে পথটা বেছে নিচ্ছেন সেটা হচ্ছে দ্যাট অফ পজিটিভিটি। দ্য সেকেন্ড ট্রিগার ইজ, ক্যান আই ডাইজেস্ট ফেলিয়ার ইন্টেলেকচুয়ালি? ইমোশনালি তো হলো, ইন্টেলেকচুয়ালি আমার ফেলিয়ার আছে মানে there must be some gaps in my planning. আমরা যারা আগের দিনের সেশনে ছিলাম আমরা নিশ্চয়ই মনে করতে পারবো, আগের দিন আমরা ডক্টর কালামের একটা উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে সেই স্যাটেলাইট লঞ্চার ক্র্যাশ করছে in the first place, but instead of being disappointed, Dr. Kalam is finding out the flaws in his plan, in his system,
in his layout. And the very next year, আমি অডিবল, কেউ একটু বলবেন আমার কথা শোনা যাচ্ছে কি? একটু লাইনটা ডিস্টার্ব করছিল মাঝে। Yes, sir. Yes. হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? কেউ যদি একটু লিখেও জানান তাহলে হবে। হ্যাঁ, শোনা যাচ্ছে। মাঝে মাঝে আটকে যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে। আমরা আবার প্রেজেন্টেশনটা ফিরে যাই। ইয়েস, কাজী যেটা আমরা বলছিলাম যে এই ইমপ্রুভমেন্ট যেটা আমরা করতে পারি intellectually if I am able to digest my failure. The third trigger is, can I digest failure at a character level? আমার চরিত্র এই ফেলিয়ারের ফলে বদলাচ্ছে নাকি আরো স্ট্রং হচ্ছে? বদলাচ্ছে বলতে আমি মিন করছি whether it is getting down a little bit or strengthening itself. এই থার্ড ট্রিগারে আমরা আরো ফার্দার কিছু ছোট ছোট প্রশ্ন দিয়ে নিজেদেরকে অ্যাসেস করতে পারি যে ক্যান দিস ফেলিয়ার মেক মি স্ট্রঙ্গার, দ্যাট ইজ বিল্ডিং মাই ইনার স্ট্রেংথ অ্যান্ড ক্যাপাসিটি। ক্যান আই রিটেন ফেথ ইন মাইসেলফ অ্যান্ড পারসিভিয়ার টু ট্রাই এগেইন? একবার হয়নি, ফেল করেছি, অসুবিধে নেই, আমি কি নিজেকে স্ট্রং রাখতে পারছি? আমি কি পরের বার চেষ্টার জন্য নিজেকে প্রস্তুত করতে পারছি despite having failed? Or can this be an opportunity to transform or change myself fundamentally? আমার হয়তো দেখার চোখে কোথাও ভুল ছিল, সেই দেখার চোখটা কি আমি নিজে মোটামুটি আন্দাজ করতে পারছি যে সেটা বদলাতে পারে, আমি বদলাতে পারি সেটাকে, so and so. The third practice is expanding oneself to include others in our thinking. এখানেও আমরা যে তিনটে ট্রিগার পাচ্ছি প্রত্যেকটি আস্তে আস্তে ছোট থেকে বড় দিকে যাচ্ছে। প্রথম ট্রিগারটা কি? এক্সপ্যান্ডিং ওয়ানসেলফ ইন স্ফিয়ার অফ অ্যাকশন। তো আমি একটা কাজ যখন করছি তখন আমি কি একা করতে বেশি পছন্দ করছি? আমার পছন্দের উপর বিশেষ কিছু যায় আসে না, কাজটার নেচারের উপর অনেক কিছু যায় আসে। If a work has to be done by a team, if it is a matter of a teamwork, then I must be able to collaborate and work with others. অর্থাৎ আমি নিজের জন্য যে একটা বাবল তৈরি করেছিলাম নিজের, যার মধ্যে থেকে আমি কাজ করতে পারলে আমার মনে হয় আমি ভালো কাজ করছি, প্রয়োজনে আমি তার বাইরে বেরিয়ে অন্যদেরকে নিজের সেই বাবলের মধ্যে কি ইনক্লুড করতে পারছি, বা আমি সেই বাবলটাকে ভেঙে বেরিয়ে কি তাদের সাথে ইন্টারাক্ট করতে পারছি? আমি কি যখন একটা টিম ওয়ার্ক কমপ্লিট হচ্ছে আমি কি ক্রেডিট, সাকসেস এইগুলো নিজের কাছে রাখার জন্য বেশি আকুপাকু করছি, নাকি আমার সঙ্গী যারা, আমার সহকর্মী যারা, তাদেরকে যথাযথ সম্মানে সেই ক্রেডিট, সেই সাকসেসের ভাগিদার করে তুলছি? প্রত্যেকের কন্ট্রিবিউশন কি আমি অ্যাকনলেজ করছি?
সেকেন্ড ট্রিগারটা কি? এক্সপ্যান্ডিং মাই ভিশন। ক্যান আই এক্সপ্যান্ড মাই ভিশন? ভিশন এক্সপ্যান্ড করা কিরকম? যখনই একটা টিম ওয়ার্ক হয়, আমরা দেখেছি দেয়ার ইজ আ লিডার হু ফাইনালি টেকস অল দ্য ডিসিশনস, এবং সেই ডিসিশন কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। নাথিং ডুইং। অর্থাৎ প্রত্যেকটা টিমেই এরকম কিছু না কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, যেই সিদ্ধান্তগুলো আমাদের সকলের মন মতো হয় না। উই হ্যাভ টু কম্প্রোমাইজ। সেই জায়গা থেকে বেরিয়ে লিডার যে সে নিজের পছন্দের কর্মী, যে তার সিদ্ধান্তকে হয়তো একটু বেশি গুরুত্ব দিল, তার সাজেশনকে বেশি গুরুত্ব দিল, সো ইটস আ উইন ফর দ্যাট পার্টিকুলার ওয়ার্কার, বাট নট ফর দ্য আদার্স সো মাচ। কাজে সেই জায়গা থেকে বেরিয়ে ক্যান আই কাম আপ উইথ আ সলিউশন ইন উইচ everyone wins? It's a very difficult condition. বলা সহজ, করা নয়। Theoretically, it sounds very good, but practically, we have to implement and see whether it works. Can I come up with a solution where in which everyone wins, and not a solution where one particular person wins and others are the quote unquote losers? They are adjusting, they are accommodating the winning mentality of some other person, they are unhappy, they have grudges and so on. সেই জিনিসটা কোনো ভিশন এক্সপ্যান্ড করার মতো সলিউশন নয়। ভিশন এক্সপ্যান্ড তখনই হবে যখন আমি প্রত্যেকের জন্য এরকম একটা সলিউশন নিয়ে আসছি, যেই সলিউশনে প্রত্যেকে অ্যাট হোম ফিল করছে। The third trigger is, can I identify myself with some larger plan? আমি যে কাজটা করছি সেটার একটা ইমিডিয়েট গোল আছে, কিন্তু ইমিডিয়েট গোলের বাইরে আর একটা কিছু আছে, যে এই কাজটা আমাকে ভবিষ্যতে কোথায় নিয়ে যাবে, আমি কি করতে চাইছি এই কাজটা করে। একটা উদাহরণ আবার এখানে চলে আসি। 1943 সাল, বাংলায় সাংঘাতিক দুর্ভিক্ষ চলছে। 3 মিলিয়ন পিপল স্টার্ভ টু ডেথ সেই সময়। এবং স্বামীনাথন বলে সেই সময়ের একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, তার উপর এই দুর্ভিক্ষ সাংঘাতিক প্রভাব ফেলছে, এতটাই যে সেই স্বামীনাথন একেবারে রিজলভ করছেন যে আই উইল ডেডিকেট মাই লাইফ টু রিডিং ইন্ডিয়া অফ ফুড শর্টেজ। ছাত্রাবস্থায় তিনি যে অন্ন কষ্ট দেখছেন, দুর্ভিক্ষের পরিস্থিতি দেখছেন, সেখান থেকে তিনি ভারতকে মুক্ত করতে দিচ্ছেন। আর আজকে আমরা সেই মানুষটিকে কি নামে জানি? ফাদার অফ গ্রিন রেভলিউশন। কাজেই বোঝাই যাচ্ছে যে তিনি এই যে লার্জার একটা প্ল্যান তার ভেতরে জন্ম নিচ্ছিল, সেই সময় বীজ আকারেই হয়তো ছিল, কিন্তু তিনি তার ইমিডিয়েট গোলটার মধ্যে থেকেও একটা ব্রডার স্পেকট্রামে নিজেকে লোকেট করতে পেরেছিলেন। সো দিস ইজ এগেইন আ ট্রিগার that might be helpful for us in expanding ourselves to include others in our thinking. শুধুমাত্র আমি নিজের কেরিয়ার নিয়ে ভাবছি না, নিজের মার্কস নিয়ে ভাবছি না, ডিগ্রি নিয়ে ভাবছি না, and how my education, how my knowledge can help a community, a society to solve its problems. The fourth practice is taking on responsibilities and keeping commitments. ছোট ছোট প্রশ্ন, আমাদের সময় যেহেতু ইটার্নালি উই ক্যানট গো অন, আমরা সংক্ষেপে আলোচনা করি এই জায়গাটা, যে রেসপন্সিবিলিটি, ক্যান আই টেক রেসপন্সিবিলিটি অফ মাই ওন প্রোগ্রেস? সবচেয়ে কঠিন। আমরা যখন এগোই আমাদের মনে হয় ঠিকই এগোচ্ছি, ভালোই এগোচ্ছি, এই তো পথ। কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ চেক, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। স্বামীজি আত্মসমীক্ষার কথা বারবার বলতেন, নিজেকে প্রশ্ন করা, যাচাই করে নেওয়া, যে am I continually trying to improve myself in everything I do? কোথাও একটু হালকা দিয়ে দিচ্ছি না তো, কোথাও টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছি না তো।
do I proactively do what is for my long term goal? আমি আগে সেই কাজটা কি করি নাকি অন্যের জন্য বসে থাকি? আমি ইন চার্জ অফ মাই কেরিয়ার। আমার কেরিয়ার আমি কোন দিকে নিয়ে যাবো, আমার জীবনটাকে আমি কোন দিকে নিয়ে যাব, সেটার ইনচার্জ কে আমি, না আমি আর কারুর অপেক্ষায় বসে আছি সে এসে বলে দিলে আমি তবে সেদিকে এগোবো? ডু আই কমিটমেন্টস টু মাইসেলফ, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাকি আমি মাঝপথে কাজ ছেড়ে দিই, একটা কোনো কাজ নিলাম, সেই কাজ হয়তো সময় মতো হচ্ছে না, সেই কাজ যেরকম এক্সপেক্ট করেছিলাম সেভাবে, বাট am I with that till the very end? আমি কি সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি? সো অল দিস কোয়েশ্চেন্স আমাদের বোঝায় যে আমরা নিজেদের প্রোগ্রেসের রেসপন্সিবিলিটি নিতে উদ্যোগী কিনা। দ্য সেকেন্ড ফিগার ইজ, ক্যান আই টেক রেসপন্সিবিলিটি ফর শেয়ার্ড গোলস? আমরা টিম ওয়ার্কের কথা একটু আগেই বলছিলাম, যে নিজের গোলটা ছেড়ে টিমের যে সাকসেস সেদিকে কমিটেড হওয়া। এমনকি ফ্যামিলির ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে ফ্যামিলির যে ওয়েলবিং, সেই ওয়েলবিং এ নিজে একটা শেয়ার বহন করা। শেয়ার বলতে ইটস নট অলওয়েজ ফিনান্সিয়াল শেয়ার, ইটস অলসো ফিজিক্যালি, মরালি, ইন্টেলেকচুয়ালি, যে কথাগুলো এতক্ষণ আমাদের আলোচনায় ঘুরে ফিরে আসছিল, সেই শেয়ার বহন করা। অ্যান্ড টেক ওনারশিপ অফ লার্জার গোলস। যে বড় বড় স্বপ্নগুলো আমার আছে, আমার কর্মক্ষেত্রে হোক, যেখানেই হোক, সেগুলো আমি স্বতঃপ্রণোদিত ভাবে উদ্যোগী হয়ে কাজ শুরু করে দিতে পারছি কিনা, আর অপেক্ষায় বসে না থেকে। And the third trigger is, can I take responsibility of the whole country or society or community? আমাদের স্বাধীনতা সংগ্রামের সময়ের যেসব নেতৃত্বরা, তাদের দিকে তাকালেই এটা বোঝা যায়। আমরা যদি আজকে মহাত্মা গান্ধীর মতো বা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো এক একজন চরিত্রকে তুলে ধরি, they were not petty politicians. They could have their own ways. They could have a very successful career in something else. গান্ধীজি, সুভাষচন্দ্র বসু প্রত্যেকেই রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার আগে তাদের একটা জীবন ছিল, তারা একটা কেরিয়ারে এক্সেলেন্সের দিকে এগোতে পারতেন, এগোচ্ছিলেন। তারপরেও তারা এদিকে এলেন কেন? কি দরকার পড়েছিল তাদের দেশের চিন্তা, সমাজের চিন্তা, মানুষের চিন্তা নিজেদের মাথায় তুলে নেওয়ার? It is only possible when a character is built properly, when we can see beyond our little bubbles or little spheres. এই প্রতিটা ট্রিগারের মধ্যে দিয়ে আমরা যে কটা উত্তর নিজেদের জন্য পাবো, প্রতিটা উত্তরই কিন্তু কম বেশি আমাদেরকে লিড করবে এই ক্যারেক্টার এবং পার্সোনালিটির বিল্ড আপে। আমরা এই যে আলোচনাটা করছিলাম এতক্ষণ, এই আলোচনায় খুব কমই স্বামীজির কথা সরাসরি ভাবে উঠে এসেছে। স্বামীজির কথা যে সবসময় উঠে আসুক সেটা স্বামীজিও চাইতেন না। এর আগেই একটা সেশনে আমরা আলোচনা করছিলাম, একটা চিঠিতে আলাসিঙ্গা পেরুমলকে লিখছেন যে আমার যে ভাবনা, আমার আদর্শ, আমার চিন্তা, সেটা ছড়িয়ে পড়ুক, এই আমার প্রথম উদ্দেশ্য, প্রথম চাওয়া, লক্ষ্য। আমার কথা সেখানে উজ্জ্ব থাকলেও চলবে। স্বামীজির কথা উজ্জ্ব ইচ্ছে করেও রাখা নয়, আবার কথা বলে যে এই কথাগুলোকে অন্যভাবে কিছু বলতাম তাও নয়। আমরা এর পরেই আর যেটুকু সময় আছে আমাদের, স্বামীজির কয়েকটা কথা পড়বো এবং দেখবো এতক্ষণ ধরে আমরা যে প্র্যাকটিস এবং ট্রিগার গুলো নিয়ে কথা বলছিলাম, সেইখান থেকে স্বামীজি কিভাবে এরকম এক একটা কথা বলছেন যে এই প্রত্যেকটা কথাকে আমরা ডিডিউস করতে পারি আমাদের এই প্রশ্নগুলোই, আমাদের এই প্র্যাকটিস গুলোই।
প্রথম কথা, আমি আশা করি আমরা সবাই দেখতে পাচ্ছি স্ক্রিনে, স্বামীজির কথা আমি পড়ছি প্রথমে। When a large number of these impressions are left on the mind, they coalesce and become a habit. It is said, habit is second nature. It is first nature also, and the whole nature of man, everything that we are, is the result of habit. That gives us consolation, because if it is only habit, we can make and unmake it at any time. The only remedy for bad habits is counter habits. All the bad habits that have left their impressions are to be controlled by good habits. Go on doing good, thinking holy thoughts continuously. That is the only way to suppress base impressions. Never say any man is hopeless, because he only represents a character, a bundle of habits, which can be checked by new and better ones. এই যে ছোট্ট অংশটা, এই ছোট্ট অংশটা স্বামীজি কথা বললেন কেবলমাত্র আমাদের হ্যাবিট নিয়ে, স্বভাব নিয়ে। এবং স্বামীজির কথাকে আমরা বাংলায় একসাথে ব্যবহার করে থাকি স্বভাব চরিত্র। স্বামীজির কথায় এই ছোট ছোট স্বভাব আমাদের চরিত্র গড়ে তোলে, এবং এই স্বভাবই আমাদের চরিত্র হয়ে ওঠে ক্রমশ। এই যে মাঝে একটা কথা আছে, everything that we are is the result of habit. That gives us consolation, because if it is only habit, we can make and unmake it at any time. যদি সমস্তটাই আমাদের অভ্যাসের কাজ হয়, সমস্তটাই আমাদের স্বভাবের কাজ হয়, তাহলে ভালো স্বভাব যদি খারাপ স্বভাবকে, ভালো অভ্যাস যদি খারাপ অভ্যাসকে কাউন্টার করতে পারে, তাহলে a man with a questionable character, with a questionable personality, can also turn himself or herself into an unquestionable personality, to a good personality. তাহলে এই যে জার্নিটা from bad habits to good habits, from bad character to good character, how is it possible? It is possible only by assessing oneself. আমরা যত নিজেদেরকে প্রশ্ন করছি, স্বামীজির শিক্ষার সংজ্ঞা পড়ে আমরা সেটাকে, বইটাকে তুলে আলমারিতে রেখে না দিয়ে সেই সংজ্ঞা আমাদের জীবনে কোথায় কোথায় কিভাবে প্রযোজ্য দেখছি, ততই আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে আমরা এই ব্যাড হ্যাবিট গুলোকে কাউন্টার করার জন্য গুড হ্যাবিট তুলে আনতে পারছি কিনা। স্বামীজির আরেকটা লেখার অংশ পড়ি। The cause of all this apparent evil is in ourselves. Do not blame any supernatural being, neither be hopeless and despondent, nor think that we are in a place from which we can never escape unless someone comes and lends us a helping hand. We are like silkworms, gutipoka. We make the thread out of our own substance and spin the cocoon, and in course of time are imprisoned inside. This network of karma we have woven around ourselves, and in our ignorance we feel as if we are bound and weep and wail for help. But help does not come from without, it comes from within ourselves. Cry to all the gods in the universe. I cried for years, and in the end I found that I was helped, but help came from within. And I had to undo what I had done by mistake. I had to cut the net which I had thrown round myself. I have committed many mistakes in my life, but mark you, without every one of those mistakes, I should not be what I am today. কি সাংঘাতিক এম্পাওয়ারিং একটা কথা আমরা ইমাজিন করতে পারি না।
A personality like Swami Vivekananda is saying, I have committed many mistakes in my life, but mark you, without every one of those mistakes, I should not be what I am today. ওই ভুলগুলো ছিল বলেই আজকের এই স্বামী বিবেকানন্দ তৈরি হয়েছেন। এবং এই ভুল থেকে ঠিকে যাওয়ার পথে বাইরের দিকে তাকিয়ে অসহায়ভাবে কান্নাকাটি করা স্বামীজির কাছে কোনো উপায় ছিল না। একদম শুরুতে বলছেন, আমরা সবসময় ওই কপালের দোষ, ভাগ্যের পরিহাস, অদৃষ্টের পরিহাস, এইসব ভারী ভারী কঠিন কঠিন কথা বলি ফেলিয়ারের সময়। স্বামীজি বলছেন, ডু নট ব্লেম এনি সুপার ন্যাচারাল বিং, নাম্বার ওয়ান। নাম্বার টু, তাহলে অসহায় ভাবে আশাহত হয়ে পড়ে থাকারও কোনো কারণ ঘটেনি। neither be hopeless and despondent. Number three, nor think that we are in a place from which we can never escape until someone comes and lends us a helping hand. এ ভাগ্যেরও দোষ নয়, এ আমারই খামতি, আমারই দোষ। এই কথা মানতে আমাদের অনেকের প্রচুর সময় লাগে। ভাগ্যকে দোষ দিতে পারলে, আর কাউকে দোষ দিতে পারলে আমাদের জীবনটা সহজ হয়ে যায়। স্বামীজি সেই সহজ হওয়ায় বিশ্বাস করেন না খুব একটা। আমাদের হতাশ হলেও চলবে না, আবার এটা ভাবলেও চলবে না যে আমি বসে থাকি, কেউ এসে আমাকে এখান থেকে উদ্ধার করুক। সমস্ত কিছুই আমাদের মধ্যে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা লেখাতেই ঘুরে ফিরে তীরটা আসছে আমাদের দিকে। প্রশ্নটা করতে হবে নিজেদের, চর্চাগুলো করতে হবে নিজেদের। ইট ইজ নট অনলি অ্যাবাউট টকিং, ইট ইজ অলসো অ্যাবাউট লিভিং। আরেক জায়গায় স্বামীজি বলছেন, what we are to understand is this, that what we call mistakes or evil, we commit because we are weak, and we are weak because we are ignorant. Who makes us ignorant? উত্তরটা লক্ষণীয়। আমাদেরকে অজ্ঞান অবস্থায় রাখে, অজ্ঞান করে রাখে উই আওয়ারসেলভস। আমরা নিজেরাই নিজেদের চারপাশে ওই গুটি পোকার গুটিটা তৈরি করে রেখে দিই। We put our hands over our eyes and weep that it is dark. দুহাতে চোখ ঢেকে আমরা কাঁদি যে চারদিক কি অন্ধকার। এর সলিউশন কি? As simple as that. Vivekananda had this uncanny way of solving problems in the simplest of terms. Take the hands away and there is light. The light exists always for us. The self-effulgent nature of the human soul. যে মানুষটা দুঃখে কষ্টে ছটফট করেছে, হতাশায় ব্যর্থতায় মনে করেছে এর চেয়ে হয়তো আত্মহত্যা করে নেওয়া ভালো, সেই মানুষটি যখন সফল হয়, যখন জেতে, কিভাবে সম্ভব যে সেই একই মানুষ কিছুদিন আগে ব্যর্থতায়, হতাশায়, একেবারে বিষাদে ডুবেছিল এবং আজ সে সফলতার শিখরে দাঁড়িয়ে আছে? সেই একই তো মানুষ। তার মানে তার সফল হওয়ার সমস্ত চাবিকাঠি, সমস্ত রসদ, উপকরণ তারই ভেতরে ছিল। শুধু এই অপেক্ষা ছিল যে সেই মানুষটি তাকে খুঁজে বার করবে। আরেক জায়গায় বলছেন, if I teach you therefore that your nature is evil, that you should go home and sit in a sackcloth and ashes and weep your lives out because you took certain false steps, it will not help you, but will weaken you all the more. আজ যদি আমি একজন মানুষ যে ভুল করেছে কোনো কাজে, তাকে আরো বেশি তিরস্কার করি, আরো তার ভুলগুলো ধরিয়ে দিতে থাকি এবং বলি যে তুমি বাড়ি চলে যাও, তোমার দ্বারা কিছু হবে না, সে বাড়িতে বসে বসে কাঁদবে, তাতে লাভটা কি হবে? সব মিলিয়ে না তার লাভ হবে, না জগতের লাভ হবে। If this room is full of darkness for thousands of years and you come in and begin to weep and wail, will the darkness vanish? কি pertinent question. অন্ধকার ঘর কেন অন্ধকার বলে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করলে অন্ধকার চলে যায় না? Strike a match and light comes in a moment. What good will it do to you to think all your lives, oh, I have done evil, I have made many mistakes? It requires no ghost to tell us that. Bring in the light and evil goes in a moment. Build up your character and manifest your real nature. The effulgent, the resplendent, the ever pure, and call it up in everyone that you see. নিজেকে গড়ে তোলো এবং
চরিত্র গড়ে তোলার যে সিক্রেট, যেগুলো নিয়ে এতক্ষণ আমরা কথা বললাম, সেগুলো ছড়িয়ে দাও আরো 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 মানুষের কাছে, যাতে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে। স্বামীজির এই যে ম্যান মেকিং মিশন, ম্যান মেকিং এডুকেশন, তার প্রথম ধাপ ছিল রিয়েলাইজিং আওয়ার ইনফাইনাইট পসিবিলিটি। তার দ্বিতীয় ধাপ developing our character and personality. And the moment we develop our character and personality, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে এই শেষ দিকের যে ট্রিগার গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, তার মধ্যে কিন্তু বারবার আমাদের কেরিয়ার ঢুকে পড়ছে, আমাদের কর্মক্ষেত্র ঢুকে পড়ছে। আমরা যেই ডিসিপ্লিনেই কাজ করি না কেন, সেই কাজ করার প্রতি অ্যাটিটিউড, সহকর্মীদের প্রতি অ্যাটিটিউড, এইগুলো ঢুকে পড়ছে। সো if I develop my character, if I develop my personality in the way shown by Swamiji, I am going to have a worthy career by default. সেটা আসবেই। এই পথগুলো নিলে worthy career is a necessary byproduct. কিন্তু স্বামীজি সেখানে থামছেন না। স্বামীজি একটা কথা দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব। সেই কথাটা হচ্ছে এইটা: 1894 সালে হরিদাস বিহারী দাস দেশাইকে একটা চিঠি লিখছেন আমেরিকা থেকে স্বামীজি। চিঠিটা বড়, তার একটা ছোট্ট অংশ আমি শুধু পড়ছি। It is all right for those who have plenty of money and position to let the world roll on such. But I call him a traitor. এইখান থেকে চিঠিটার আসল জায়গা শুরু। But I call him a traitor who, having been educated, nursed in luxury by the heart's blood of the downtrodden millions of the toiling poor, never even takes a thought for them. আমরা শিক্ষিত হলাম, আমরা দারুণ কেরিয়ারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করলাম, আমরা নিজেদেরকে নলেজেবল বললাম, যে নলেজ বেস, তাতে আমাদের কন্ট্রিবিউশন সাংঘাতিক হয়ে উঠল। বাট ইভেন দেন, টু স্বামীজি, we will remain traitors if we do not take into consideration the condition of the larger society, condition of the masses of the society we are living in. আজ প্রত্যন্ত গ্রামের কোনো একটি মুদির দোকান থেকে একজন মানুষ 5 টাকা 10 টাকা খরচ করে শ্যাম্পু, একটা তেলের পাউচ কিনছেন তার মাথায় স্নানের সময় দেওয়ার জন্য। সেই টাকার ভগ্নাংশের একটি অংশ ব্যয় হচ্ছে আমার শিক্ষার খাতে। অজান্তেই তিনি আমার এই শিক্ষা লাভের পৃষ্ঠপোষক হয়ে উঠছেন, আমি জানতেও পারছি না। আমি তাদের কষ্টার্জিত অর্থের বিনিময়ে শিক্ষিত করে তুলছি নিজেকে। এবং তারপর যখন আমরা নিজেদের ঠান্ডা ঘরে বসে থাকি, হাই সোসাইটির মানুষ বলে নিজেদেরকে ক্লেম করি, এবং আমাদের সমাজের বৃহত্তর যে অংশটি, যারা আমাদের জন্য কেবল কন্ট্রিবিউটই করে গেলেন, আমরা তাদের দিকে তাকালাম না, তাদের কথা না ভাবি, আমরা ট্রেডারই থেকে যাই। এবং ঠিক এই সূত্রটা ধরে আমাদের পরের যে আলোচনা, নেক্সট যে সেশন যবে হবে, সেইটা শুরু হবে the final goal of Swamiji's man making education, that is contribution to our society.